মিহানের বিয়েটা মাদের এলাকারই একটা কমিউনিটি সেন্টারে হচ্ছে। রাহাত সেখানে এসেই জাস্ট হা হয়ে গেল। স্টেজে মায়াকে দেখা যাচ্ছে। মিহানের শালিকা সম্বন্ধীয় কয়েকটা মেয়ে অনেক আবদার করে মায়াকে স্টেজে দাঁড় করিয়ে দিয়েছে। ফরমাইশ হয়েছে একটা গান শোনাতে হবে। মায়া লাজুক হেসে মানা করলেও কেউ সেটাকে খুব একটা পাত্তা দিচ্ছে না। বারবার সবাই মিলে মায়াকে রিকোয়েস্ট করছে একটা গান শোনানোর। সবার এত চাপাচাপিতা মায়া হালকা গলায় গান ধরল। সবার হাততালির শব্দে রাহাতের হুঁশ ফিরল। মায়াবতীটা এত সুন্দর গান করতে পারে রাহাতের জানা ছিল না। মেয়েটাকে কাজের ফাঁকে ফাঁকে গুনগুন করতে শুনেছে প্রায়ই। তবে ওর গানের গলাটা যে এত মিষ্টি সেটা রাহাতের ভাবনারও অতীত ছিল। কিন্তু সেটার চেয়েও রাহাত বেশি অবাক হয়েছে মায়াকে দেখে। মিহানের বিয়ে বলে আজ বেশ সুন্দর করে সেজেছে মায়া। একটা ভারী শাড়ি পরনে। গাঢ় খয়েরি রঙের শাড়িটায় সোনালি ফুলের কাজ করা। শাড়ির সাথে ম্যাচিং করে দুহাত ভর্তি করে সোনালি রঙা চুড়ি। কানে গলায় মায়ের স্বর্ণের গয়না। রাহাতের মনে হচ্ছে মাথায় একটা কনে ওড়না পরলে মায়াকে একেবারে নতুন বউ লাগত। ব্যাপারটা মনে হতেই হেসে ফেলল রাহাত। কাউকে একটা কল করে কিছু একটা বলে আবার মায়ার দিকে তাকালো রাহাত। মায়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ রাহাতের খেয়াল হলো মায়াবতীটাকে একটা সারপ্রাইজ দেওয়া যায় এখন। তার মায়াবতীটা জানে না সে কাজ শেষ করে আজই ফিরেছে। মায়ার দিকে ধীরে ধীরে পা বাড়াচ্ছে রাহাত। কাছাকাছি আসতেই খেয়াল করল মায়ার মুখটা হঠাৎ রং বদলেছে। এদিক ওদিক তাকিয়ে চোখ নিচু করে চোখের পানি আটকানোর চেষ্টা করছে। কি হলো ব্যাপারটা রাহাতের মাথায় ঢুকল না। মায়া ওকে তখনও দেখতে পায়নি। অন্যদিকে তাকিয়ে চোখের পানি আটকাতে ব্যস্ত মেয়েটা। মায়ার চোখে পানি দেখেই রাহাতের বুকের ভিতরে ধক করে উঠল। মায়ার আরো কাছাকাছি যেতেই কারো গলার স্বর শুনে একটু থমকে গেল রাহাত। ছেলের বোনের নাকি বিয়ে থা হয়েছে? এত সাজগোজ। তা জামাই কই? তার সাথে তো জামাইকে দেখলাম না। দেখো গা ছাড়াছাড়ি হয়ে গেছে। শুনলাম তো ইয়া বড় ঘরের ছেলে পটিয়ে বিয়ে করেছিল। তাদের অফিসে চাকরি করত। সেখানেই থেকেই। ওই টিপটাপ আর কি? বুঝো না? নইলে এত বড় ঘরের ছেলে ধরে রাখতে পারলি না হতভাগী? তা আর বলো কেন? মেয়ে তো গত 1015 দিন বাপের বাড়িতে পড়ে আছে। কই জামাই তো একবারও এলোনি। তার উপরে আজকে মেয়ের একটা মাত্র ভাইয়ের বিয়ে। জল চল থাকলে সে আসতো নি কও দেখি। আরে তাইরে দিছে দেখো গা। তারাবে নে। যে নাকি চরিত্রীর মেয়ে। মা গো মা। দেখতিস না সবার সাথে কেমন ধলাল্লি করে গান টান করতে সে। একেবারে স্টেজে উঠে। তা বাপু করবি কর, একটু রেখে ঢেকে করো না। সবার সামনে কেন পরিবারের মুখে চুন কালি মাখবি? কেন গো ভাবি? কি করছে? আরে সেদিন সপ্তাহ খানেক আগে আমার ছেলে তিয়াস তো দেখল। একটা লোক নাকি মাঝরাত্রিরে মায়ার ঘরের বারান্দা দিয়ে মায়ার ঘরে গেল। তারপরেই দরজা লাগিয়ে দিল। এই বউ কি আর স্বামী নেয় বলো? হুম। নতুন বউটার কপালই খারাপ বুঝলে। এমন ননদ নিয়ে ঘর করতে হবে আর চরিত্রেরই ঠিক নেই। ঠিকই বলছো গো। প্রথমে টাকার লোভে বড় ঘরের ছেলেকে ফাঁসাও। আর পরে টাকার ঝামেলা চুকে গেলে আলাদা হয়ে যাও। আর এসব করেই তো আজে বাজে রাস্তায় চলে যায় মেয়েগুলো।
এসব করে করে পাড়ার ছেলে ছোকরাগুলোকেও খারাপ করবে এরা। বিয়েটা মিটে গেলেই এই কুচরিত্রা মেয়েকে ওর শ্বশুর বাড়িতে তাড়াতে হবে, নইলে এলাকার বউ মেয়েদের কি যে হবে। এই মেয়েকে কি আর নিবে তারা? জামাইটা তো ছেড়ে দিলই বলে দেখো গা, আর কত জায়গায় মুখ কালো করেছে কে জানে। কথাগুলো শুনতে শুনতে এক পা করেই রাহাত পিছিয়ে গেল। কথাগুলো মায়াকে শোনাচ্ছে এলাকার বউঝিয়েরা। তার মায়াকে রাগ হলেও নিজেকে সামলে নিল রাহাত। মায়া ঠিকই বলেছিল, লোকে মন্দ বললে মায়াকেই বলবে, কিন্তু সেটা রাহাত কিছুতেই মানতে পারবে না। স্টেজের কাছাকাছি এসে একজনকে কিছু টাকা ধরিয়ে দিয়ে মাইক হাতে স্টেজে উঠল রাহাত। হ্যালো মিহান ভাইয়া আর নতুন ভাবিকে নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আমাকে আপনারা প্রায় কেউই হয়তো চিনেন না, আমি মায়ার হাজবেন্ড। খুব ইচ্ছে ছিল মিহান ভাইয়ার হলুদে বিয়েতে সবাই মিলে অনেক মজা করব, কিন্তু ব্যবসার কাজে আমাকে বাইরে যেতে হয়েছে, তাই আর হয়ে ওঠেনি। আমার না আসা নিয়ে নিয়ে মায়াকে হয়তো অনেক অপ্রস্তুত হতে হয়েছে, তার জন্য সরি মায়াবতী। এর জন্য রাগ করে যদি ঘরে ঢুকতে না দাও, তাহলে সেদিনের মতো আবার একবার বারান্দা টপকে রুমে আসব। কোনো চিন্তা নেই। অনেক কথা হলো, এখন আমি আমার মায়াবতীর জন্য একটা স্পেশাল গান করব। আশা করি মায়াবতীর রাগটা পড়ে যাবে। কথাগুলো শুনে সবাই হা করে একবার রাহাতকে আর একবার মায়াকে দেখছে। মাও স্টেজের উপরে রাহাতকে দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে তাকিয়ে রইল। রাহাত হঠাৎ কোথা থেকে এলো, আর এসবই বা বলছে কেন, কিছুই বুঝতে না পেরে অবাক চোখে রাহাতের দিকে তাকিয়ে রইল। রাহাত গানটা শেষ করে স্টেজ থেকে নেমে মায়ার সামনে এসে আলতো করে কপালে ঠোঁট ছুঁয়ে দিল। তারপর আলতো হাতে মায়ার চোখের পানি মুছে দিল। আই লাভ ইউ মায়াবতী। মায়া আলতো করে হেসে রাহাতকে নিয়ে মিহানের কাছে নিয়ে গেল। নতুন বউটার সাথেও পরিচয় করিয়ে দিল। মেয়েটার নাম দিয়া। ভীষণ মিষ্টি লাগছে মিহান আর দিয়াকে একসাথে। রাহাত একে একে সবার সাথে কথা বলছে, আর এতক্ষণ যারা মায়াকে নিয়ে আজেবাজে কথা বলছিল তাদেরকে দেখছে। মহিলাগুলো এক জায়গায় থতমত খেয়ে দাঁড়িয়ে আছে। রাহাত ওদেরকে আর পাত্তা না দিয়ে মায়াকে দেখায় মন দিল। অযথা এসব বাজে চিন্তায় মন দিয়ে আজকের দিনটাকে সে নষ্ট করতে চাচ্ছে না। মায়ার চোখে মুখে আবার সেই আগের উজ্জ্বলতা আর চাঞ্চল্য ফিরে এসেছে। সেটাই অবাক মুগ্ধতা নিয়ে দেখছে রাহাত। মাও একটু পরপর রাহাতের দিকে তাকাচ্ছে, তাই বারবার চোখাচোখি হচ্ছে দুজনের। আর চোখাচোখি হলেই রাহাতের ঠোঁটের কোণে তার বিখ্যাত বাঁকা হাসিটা ফুটে উঠে মায়ার আত্মা কাঁপিয়ে দিচ্ছে বারবার। 10টার দিকে নতুন বউকে নিয়ে বাড়ি ফিরছে ওরা। মায়ার মা আর রহিমা খালা বাড়িতেই অপেক্ষা করছেন। রাহাত আসার সময় কমিউনিটি সেন্টারের পাশে ফুলের দোকান দেখে গাড়িটা সাজানোর জন্য দিয়ে এসেছিল। সেই ফুলে ফুলে সাজানো গাড়িটাতে করেই ওরা চারজন ফিরছে। মিহান আর দিয়া নতুন বর কনে পিছনে বসা, আর রাহাতের পাশে বসা মায়া। মায়া জানালার বাইরে মুখ ঘুরিয়ে বাইরের অন্ধকার দেখছে। রাহাতও সেটা বুঝতে পেরে মায়ার একটা হাত ধীরে টেনে নিয়ে ড্রাইভিং করছে। মায়া রাহাতের দিকে ফিরতেই রাহাত ভ্রু নাচিয়ে ইশারায় জিজ্ঞেস করল কি হয়েছে। মায়া একটু হেসে মাথা নাড়ল। বাসায় আসার পর আয়নায় মুখ দেখাদেখি পর্ব শেষ হলে মায়ার কাজিনরা নতুন বউকে বাসর ঘরে দিয়ে আসার জন্য নিয়ে যায়। মায়া একটু পিছনে ছিল। হঠাৎ কেউ কোমর পেঁচিয়ে ধরে একেবারে একটা রুমের দেয়ালে হালকা করে চেপে ধরায় প্রথমে একটু ঘাবড়ে গেল মায়া, কিন্তু চেঁচিয়ে উঠতে গিয়েও কিছু বলল না। স্পর্শটা ওর চেনা।
মায়ার সমস্ত সত্তা জুড়ে আছে মানুষটা। মায়া মুখ তুলে তাকাতেই দেখল রাহাত মিটিমিটি হাসছে ওর দিকে তাকিয়ে। মায়া একটু সরে আসতে চেষ্টা করতেই রাহাত আরও গভীরভাবে মায়াকে চেপে ধরল। ছাড়ো, কি করছো? কেউ চলে আসবে তো? কোথায় যাচ্ছিলে? ভাইয়ার রুমে। ভাবিকে রুমে? ভাবিকে রুমে দিয়ে আসতে এতজন যেতে হয়? আর আজকে ভাইয়ার রুমে ভিড় করে কাজ নেই, সবাই যে যার মতো ঘুমিয়ে যাবে। তুমি চলো। আরে কি, এখন রুমে যাব না? কাজিনরা আছে না? ওরা কে কোথায় থাকবে? ধুর, কথা কম, বললাম না। আর ওদের ব্যবস্থা মা আর রহিমা খালা করে দিয়েছে। তুমি এখন আমার সাথে যাবা। তবুও আমি একবার। চুপ। আরে কি করছো? রাহাত হুট করে মায়াকে পাজাকোলা করে তুলে নিয়ে একেবারে রুমে নিয়ে গিয়ে খাটে বসিয়ে দিল। মায়া ভ্রু কুঁচকে রাহাতকে দেখছে। রাহাত দরজা বন্ধ করে এগিয়ে এসে মায়ার সামনে ফ্লোরে বসে মায়ার কোলে মাথা রাখল। মায়া। হুম। আমার মায়াবতীটাকে নিজের করে চাই, একেবারে নিজের করে। মানে পরীটাকে একেবারে বুকের ভিতরে আঁকড়ে ধরতে চাই। আমার লাজুক পরীটা তো এতদিনের লজ্জায় আমার কাছে ধরা দিতে এলো না। হয়তো ওই ড্রেসটা পরে আসতে লজ্জা হবে ভীষণ, তাই পরীটা যেমন তেমনই চাই আমি, আর কিচ্ছু না। পরীটা কি ধরা দিবে আজ? না চাইলে জোর করব না মায়াবতী। আই উইল ওয়েট ফর ইউ। রাহাত উঠে চলে যাওয়ার আগেই মায়া রাহাতের হাতটা ধরে ফেলল। রাহাত মায়ার দিকে তাকিয়ে দেখল মায়া মুখটা নিচু করে ওর হাতটা ধরে রেখেছে। রাহাত এগিয়ে গিয়ে মায়ার মুখটা তুলে দিতে চাইলেও মায়া মুখ না তুলেই রাহাতের বুকে মুখ লুকাল। আমি তো ধরা দিতেই চাই। তাই তাকাও তো তাহলে মায়াবতী। উহু। রাহাত মায়ার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে সরে এসে একটা প্যাকেট এনে মায়াকে ধরিয়ে দিল। মায়া মুখ তুলে তাকাতেই রাহাতের দিকে চোখাচোখি হল। চেঞ্জ করে এসো পাগলিটা। যাও। এটা কি? আমার মায়াবতীকে মানায় এমন কিছু? হুম, আমার মায়াবতীর জন্য গিফট। মায়ার লজ্জায় লাল মুখটা দেখে রাহাত আলতো করে মায়ার কানে ঠোঁট ছুঁয়ে দিল। মায়ার কানে কিছু বলার জন্য মুখ বাড়াল। শাড়িটায় আমার মায়াবতীকে মায়াপরি লাগবে, কোনো সাজ লাগবে না। প্যাকেটে কাজল আর টিপ আছে, জাস্ট ওগুলো দিয়েই শাড়িতে মায়াপরীকে দেখব। ওকে। মায়া লাজুক হেসে মাথা নাড়ল। প্যাকেটটা নিয়ে ওয়াশরুমে ঢুকে একেবারে বুকে ঝাপটে ধরল প্যাকেটটা। আর এদিকে মায়া ওয়াশরুমে চেঞ্জ করতে যেতেই রাহাত নিজের কাজে লেগে গেল। পরীটার জন্য রুমটা সাজাতে হবে, সময় কম। পরীটার বের হওয়ার আগেই রুমটা সাজানোর কাজ শেষ করতে হবে। তাই ব্যস্ত হয়ে কাজে লেগে পড়ল রাহাত। মাও আস্তে আস্তে শাড়ি পরে বেরিয়েই জাস্ট হা হয়ে গেল। পুরো রুমটা এতটা অন্ধকার, এই নিস্তব্ধতায় ভয় ভয় করছে মায়ার। কয়েকবার রাহাতকে ডাকলেও কোনো জবাব নেই। মায়া ঢোক গিলে চিন্তা করতে লাগল মানুষটা গেল কোথায় আর রুমটাই বা এত অন্ধকার কেন। রাহাত, কোথায় তুমি? ভয় করছে আমার। মায়া, 1 মিনিট দাঁড়াও প্লিজ, আর একটু। হুম। নিকষ কালো অন্ধকারে দাঁড়িয়ে থাকতে থাকতেই হাতে আলতো একটা হাতের স্পর্শ পেয়ে চমকে উঠল মায়া।
আলতো করে হাতটা মায়াকে নিজের কাছে টেনে নিয়ে বুকে জড়িয়ে নিল। তারপর এগিয়ে এসে কানের কাছে মুখ নিল। মায়াবতী, একটা জাদু দেখবে? হুম, দেখব। আমার হাত ধরে থাকো। বারান্দায় যাই, একটু চলো। কেমন? আচ্ছা। বারান্দার দরজাটা খোলার পর মায়া একেবারে হা হয়ে গেল। এতক্ষণও মায়া রাহাতের হাতটা ধরা ছিল। অবাক বিস্ময় রাহাতের হাতটা আরও একবার ঝাপটে ধরে সামনে দেখতে লাগল মায়া। খোলা বারান্দাটার দেয়ালের কার্নিশ ঘেঁষে জ্বলছে ছোট্ট ছোট্ট অসংখ্য প্রদীপ। মিটিমিটি প্রদীপের আলোয় মায়ার শখের গাছগুলোয় ঝুলে থাকা ছোট্ট ছোট্ট কিছু নোট, কার্ড আর বেলুন ঝুলতে দেখা যাচ্ছে। মায়া একটু ছুটে এসে নোটে কি লেখা আছে পড়ার চেষ্টা করল। আর কার্ডগুলো ধরে ধরে দেখতে লাগল যেতে যেতে। কার্ড আর নোট সবগুলোতেই রং বেরঙের কালিতে লেখা শুধু একটা কথা, আই লাভ ইউ। মায়া হেসে ফেলল লেখাগুলো পড়েই। পিছন ফিরে দেখল রাহাত বারান্দার দরজায় হেলান দিয়ে মায়ার দিকেই তাকিয়ে আছে। মায়াকে দেখে রাহাতেরও ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। মায়াকে লাল রঙের শাড়ি, লাল টিপ আর কালো কাজলে আরও বেশি মায়াবতী লাগছে। তার উপরে এই মৃদু প্রদীপের আলোয় আরও মোহনীয় লাগছে মেয়েটাকে। মনে হচ্ছে স্বর্গ থেকে কোনো অপ্সরা নেমে রাহাতের সামনে এসে দাঁড়িয়েছে। মায়ার ঠোঁটে হাসি ফুটতে দেখে ভালো লাগছে রাহাতের। রাহাত একটু একটু করে এগিয়ে এলো মায়ার দিকে। মায়ার লাজুক লাল টুকটুকে মুখটা দেখে একেবারে নেশা ধরে যাচ্ছে রাহাতের। এগিয়ে এসে মায়াকে পিছন থেকে জড়িয়ে ধরে মায়ার চুলের মধ্যে মুখ ডুবিয়ে দিয়ে একেবারে ঘাড়ে মুখ গুজল রাহাত। মায়াবতী, ও মায়াবতী, আই লাভ ইউ। হুম, আই লাভ ইউ টু। মায়াপরি, একটা গান শুনবা? হুম, শোনাও। মায়ার কানের ঠোঁট ছুঁয়ে দিয়ে ফিসফিস করে গান ধরল রাহাত। গানের প্রত্যেকটা শব্দের সাথে রাহাতের নিঃশ্বাসগুলো মায়ার কানে এসে লাগছে। আর মায়ার ভিতরটা কাঁপিয়ে দিচ্ছে বারবার। গানটা শেষ হতেই রাহাত মায়াকে পাজাকোলা করে তুলে নিল। মায়া রাহাতের গলায় হাত ঝুলিয়ে রাহাতের চোখের দিকে তাকিয়ে লজ্জায় লাল হয়ে গেল। মানুষটার চোখে মুখে অনেক রকমের দুষ্টুমির জাদু একসাথে খেলা করছে। রুমে চলো পড়ি। হুম। রাহাত মায়াকে নিয়ে রুমে আসতে মায়া আরেকবার অবাক হল। রুমটা তো একেবারে ঘুটঘুটে অন্ধকারে ঢাকা ছিল তখন। এখন রুমে অনেক রঙের মোমবাতি জ্বলছে। খাটটার স্ট্যান্ড বেয়ে কাঠবেলি, বেলি আর গোলাপ দিয়ে বানানো ফুলের শিকল ঝুলছে। বিছানার মাঝামাঝিতে গোলাপের পাপড়ি দিয়ে লাভ শেপ করা। একেবারে ওদের বাসর রাতের আদলে রুমটা সাজানো। মায়া অবাক হয়ে কিছু বলতে রাহাতের দিকে তাকাতেই রাহাত একটা হাসি দিয়ে মায়াকে একেবারে বিছানায় নিয়ে গিয়ে নামাল। মায়ার পাশে বসে মায়ার একটা হাত টেনে নিল রাহাত। এসব কখন করলে? তুমি যখন চেঞ্জ করছিলে তখন রুমের ডেকোরেশন করেছি, কিন্তু মোমগুলো জ্বালানোর সময় পাইনি। তাই যখন বারান্দার ডেকোরেশন দেখছিলে তখন মোম সাজিয়ে জ্বালিয়েছি। আর বারান্দার ডেকোরেশন? সেটা তোমার কাজিনদেরকে বলে করিয়েছি। কার্ড আর নোটগুলো নিজেই নিয়ে এসেছিলাম চট্টগ্রাম থেকে আসার সময়ে। কিভাবে দিব বুঝতে পারছিলাম না। তোমাকে লাল টুকটুকে বউয়ের সাজে স্টেজে দেখে প্ল্যানটা মাথায় এলো তখন। তুমি ওদেরকে বলে? হুম। তো কি হয়েছে? একটু রোমাঞ্চ করা শিখে নিলে ওদেরই ভালো। অসভ্য লোক। জি, আমি অসভ্য। তবে সেটা শুধু আপনার কাছে ম্যাডাম। সরো। বাহ, আজকে ছাড়ছি না। আজকে আমার মায়াবতীকে চাই মানে চাই। কোনো আপত্তি শুনছি না আজকে।
তবে ম্যাডাম, আপনার কি কোনো আপত্তি আছে নিজেকে আমার রঙে রাঙাতে, আমার ভালোবাসার রাজ্যে হারিয়ে যেতে? উহু। মায়া লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিলে রাহাত দুহাতে মায়ার মুখটা তুলে ধরে চোখে চোখ রাখল। মায়াবতী, হুম, ভালোবাসি। তোমাকেও ভীষণ ভালোবাসি। তোমাকে ভীষণ করে চাই। তোমার রঙে নিজেকে রাঙাতে চাই। তোমার মতো করে নিজেকে সাজাতে চাই। আচ্ছা, তাই নাকি? তো কি করা যায়? জানি না। যাও। আহা, লজ্জাবতী, আসো আজকে লজ্জাবতীর লজ্জাটা ভাঙাই। ধ্যাত। মায়া আরও লজ্জা পেয়ে রাহাতের বুকে মুখ ডুবিয়ে নিল। ধীরে ধীরে রাহাতের ভালোবাসার উষ্ণতায় হারিয়ে যেতে লাগল। মনের কোণের সমস্ত খচখচানিটা সরিয়ে রেখে রাহাতের মাতাল করা ভালোবাসায় গা এলিয়ে দিয়ে সেটা উপভোগ করার চেষ্টা করল মায়া। আর রাহাতও নিজের সব ভালোবাসা উজাড় করে তার মায়াবতীকে ভরিয়ে দিতে লাগল এক অজানা সুখে। সকালে ঘুম ভাঙতেই একচিলতে আলো এসে চোখে পড়ায় মায়ার তাকাতে প্রথমে একটু কষ্ট হল। একটু পরেই টের পেল আলোটা আর চোখে এসে লাগছে না, আলোর বদলে মিষ্টি একটা ছায়া এসে পড়েছে কোত্থেকে যেন। আবার চোখ খুলেই ছায়ার রহস্যটা দেখতে পেল মায়া। রাহাত মায়ার দিকে একটু ঝুঁকে হাত দিয়ে আড়াল করে রোদটাকে মায়ার চোখে মুখে পড়া থেকে আটকাচ্ছে। মায়া নিজের ঠোঁট কামড়ে হেসে ফেলল রাহাতের কাজ দেখে। রাহাতও আরেকটু ঝুঁকে মায়ার গালে চুমো খেল। এভাবে হেসে আবার কেন আমার নেশা জাগাচ্ছে মায়াবতীটা? হুম হুম। কি? এভাবে হেসো না গো, পাগল হয়ে যাব। ধ্যাত, সরো। কত বেলা হলো? আরে। মায়া গায়ে চাদরটা ধরে উঠে যাওয়ার আগেই রাহাত মায়াকে টেনে একেবারে বুকের ভিতরে নিয়ে শুয়ে গেল। আরে, কি করছো? কত বেলা হলো? এ আর এমন কি বেলা হলো বউ? 8টা বাজে। পাশের রুমে দুজন সুখী মানুষ হয়তো একটু আগেই ঘুমিয়েছে। আর তুমি এখনই উঠার জন্য লাফালাফি করছো? এই, লজ্জা শরম কিছু নেই তোমার? মুখে কিছু আটকায় না? না, আটকায় না। আর তোমার লজ্জাটাও তো ভেঙে দিলাম রাতেই। অসভ্য লোক একটা। সরো। উহু। সারা রাত আমি মায়াপরীটাকে আদর করেছি। এখন মায়াবতীটা। সরো। ছাড়ো। আহা, সেটি বললে তো হচ্ছে না গো মায়াবতী। ছাড়ো না। কাজ আছে তো। মা আর রহিমা খালা সবকিছু সামলাতে পারবে না তো? যতই বাহানা দিন না কেন, আপনার এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে যাওয়া চলবে না। হুহ। নিজে তো পড়ে পড়ে এতক্ষণ ঘুমাচ্ছিলে। কি মায়াভরা মুখ। আসলে ঠিকই বলে জানো, প্রথম বাসরের পর বউয়ের মুখ দেখে মায়া লজ্জা পেয়ে চাদরটা গায়ে পেঁচিয়ে অন্যদিকে ফিরে গেল। রাহাত হেসে একটু সামনে এসে এক হাতে ভর দিয়ে শুয়ে অন্য হাতে মায়ার কোমর পেঁচিয়ে ধরে পিঠে ঠোঁট ছুঁয়ে দিল। মাও কেঁপে উঠে রাহাতের হাতটা শক্ত করে চেপে ধরল। রাহাত মায়ার ঘাড়ে, কানে, চুলে মুখ গুজে দুষ্টুমিতে মাতল। আহারে, এত আদরেও লজ্জাবতীর লজ্জা ভাঙেনি? সরো। কি শুরু করেছ সকাল সকাল? মায়া, একটা কথা জিজ্ঞেস করি? রাগ করো না প্লিজ। না, রাগ করব না। বলো। গতকাল তোমার মাঝে ডুব দেওয়ার সময় অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। বারবার মনে হচ্ছিল এভাবে আগেও তোমাকে কাছে টেনেছি। মনে হচ্ছিল তোমার শরীরের প্রত্যেকটা ভাঁজে আমার স্পর্শ এভাবে আগেও করেছি।
কিন্তু আসলে তো তা না বলো। তোমাকে এর আগে তো এতটা আপন করে কাছে টানিনি। কাল যখন বললে আমাকে নিজের করে চাও তখন শুধু প্রে করছিলাম যেন সেদিনের মতো এতটা কাছে এসে ফিরিয়ে না দাও। মানে? কবের কথা বলছো? আমি বুঝতে পারছি না কিছু। কিছু না, সরো, একটু ঘুমিয়ে নাও। আজ কিন্তু অনেক কাজ আছে। মায়াবতী, কি লুকাচ্ছ আমার কাছে? আরে কিছুই না। সরো না, ছাড়ো, আমি ফ্রেশ হয়ে আসি। হুম। আচ্ছা, যাও। মায়াকে ছেড়ে দিতেই মায়া রাতের লাল শাড়িটা পেঁচিয়ে পরে আলমারি থেকে আরেকটা শাড়ি বের করে ওয়াশরুমে চলে গেল। রাহাত রাতের ছড়ানো ফুলের শিকল আঙুলে প্যাঁচাতে প্যাঁচাতে চিন্তা করতে লাগল মায়া কি বলে গেল, কিছু মনেও আসছে না। ভাবতে ভাবতেই বেচারা একসময় ঘুমিয়েও গেল। মায়া শাওয়ার নিয়ে বেরিয়ে দেখল রাহাত ঘুমিয়ে গেছে। শাড়িটা ঠিক করে চুল মুছছে এমন সময় টুং করে একটা মেসেজের শব্দ হলো কোথাও। মায়া নিজের মোবাইলটা হাতে নিয়ে দেখল কোনো নোটিফিকেশন আসেনি। পাশে রাহাতের মোবাইলে আলো জ্বলছে দেখে হাতে নিতেই দেখল একটা মেসেজ এসেছে। লিজা নামে সেভ নামটা। মায়া ভ্রু কুঁচকে একটু চিন্তা করে মেসেজটা ওপেন করল। স্যার প্রজেক্টের কাজটা আগামী সপ্তাহ থেকেই শুরু করতে হবে। অফিসে এসে আমাদের কাজটা বুঝিয়ে দিল ভালো হতো। কয়েকবার মেসেজটা পড়েও ঠিক কি বুঝিয়েছে বুঝল না মায়া। মোবাইল রেখে মায়া চিন্তা করল একটু। হয়তো রাহাতের ড্রিম প্রজেক্টটার কাজ শুরু হবে। কিন্তু অফিসে কাকে কি বুঝাতে হবে? যাকগে, এমনিতেও লোকটা বহুদিন অফিসে যায় না। জোর করে না পাঠালে যাবেও না। এসব ভেবে মায়া নিজেই হেসে ফেলল রাহাতের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে। রাহাতের কাছে একটু এগিয়ে গিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দিল মায়া। কিন্তু একটা কথা মায়ার মনে খচখচ করতেই থাকল। এই লিজাটা কে? মায়ার ইচ্ছে করছে এখনই ঘুম থেকে ডেকে দিয়ে রাহাতকে জিজ্ঞেস করতে কে এই লিজা। ও কেন মেসেজ করবে রাহাতকে? কিন্তু কাজটা করা ঠিক হবে না। তাই আর জাগাল না। রাহাতের মুখটা আরেকবার দেখে চাদরটা গায়ে ভালো করে জড়িয়ে দিয়ে রুম থেকে বের হলো মায়া। ভালো করে দরজাটা আটকে দিয়ে রান্নাঘরে মায়ের সাথে কাজ করাই মন দিল। নাস্তা বানানো শেষ হলে আবার রুমে এলো মায়া। রাহাত এখনো ঘুমাচ্ছে। মানুষটাকে জাগাতেও ইচ্ছে করছে না মায়ার। কয়টা দিন কত পরিশ্রম যাচ্ছে ওর উপর দিয়ে। প্রজেক্টের কাজ শেষ করে চট্টগ্রাম থেকে জার্নি করে ফিরেছে। আর রাতের কথা মনে পড়তেই একা একাই লজ্জায় লাল হয়ে গেল মায়া। নিজেকে সামলে নিতেই একটা দুষ্ট বুদ্ধি মাথায় এলো মায়ার। নিজের এক গাছি ভিজা চুল নিয়ে রাহাতের কানে সুরসুরি দিল। প্রথমবারে রাহাতের নরম চরণ নেই। আরেকবার সুরসুরি দিতেই রাহাতের ভ্রুজোড়া কুঁচকে গেল। মায়া হেসে একটু পরে আবারও রাহাতের কানের কাছে চুল নিতেই রাহাত দুহাতে মায়াকে টেনে বিছানায় ফেলে বুকে জড়িয়ে নিল। মায়া ছোটার জন্য লাফালাফি করছে প্রচণ্ডভাবে। রাহাতও মায়াকে আরো নিবিড় করে বুকে চেপে ধরল। আরেকবার ঘুমের ডিস্টার্ব করবা খবর আছে মায়াবতী। চুপ করে বুকের মধ্যে শুয়ে থাকো। নড়াচড়া না একদম। ছাড়ো। আচ্ছা আর করব না তো। বললাম না। নড়াচড়া না। আর কথাও বলবা না। চোখ মেলতে পারছি না। প্রচণ্ড ঘুমে চোখ টানছে। সো ডোন্ট টক। ওকে। এই ছাড়ো না গো। মায়া কিছু বুঝে উঠার আগেই রাহাত মায়ার ঠোঁট দুটো নিজের ঠোঁটের মাঝে চেপে ধরল। একটু পরে ছেড়ে দিয়ে মায়াকে আলগা করে ছেড়ে দিয়ে শুয়ে পড়ল রাহাত।
যাও, এখন ছেড়ে দিলাম। মায়া রাহাতের বুক থেকে সরে না এসে মুখ ডুবিয়ে একটু লাজুক হাসল। লোকটা এত আজব কেন মাঝে মাঝে সেটা মায়া বুঝে ওঠে না, তবে এই আজব, অদ্ভুত মানুষটাকেই মায়া পাগলের মতো ভালোবাসে। এই মানুষটার থেকে দূরে গিয়ে কি করে থাকবে সেটাই মায়া বুঝে ওঠে না। তবু কেন জানি মনে হয় জীবন নামের রঙ্গমঞ্চে ওদের এইটুকুই একসাথে পথচলা ছিল। বাকি পথটুকু চলতে হবে আলাদা। আর যতই কষ্টের হোক না কেন পথটা ওদের আলাদাই চলতে হবে। এভাবে পাগলামি আর ছেলেমানুষি ভালোবাসায় একটা সপ্তাহ কেটে গেছে। মায়া এক প্রকার জোর করেই রাহাতকে অফিসে পাঠাচ্ছে। কাজ সেরে বাসায় ফিরেই রাহাত মায়ার সাথে দুষ্টুমিতে মাতে। কখনো তাড়াতাড়ি ফিরলে মায়া, রাহাত, মিহান, দিয়া চারজনে মিলে লং ড্রাইভে বেরিয়ে পড়ে। আবার কখনো রাত বিরেতে মায়াকে নিয়েই একা বেরিয়ে যায় রাহাত। ব্রিজের ওপরে মায়াকে বুকে চেপে ধরে অশান্ত নদীটার ঢেউ উপভোগ করে। সব মিলিয়ে রাহাতের দিনগুলো বেশ ভালোই কেটে যাচ্ছে। আর মায়ার দিনগুলো কাটছে চিন্তায়। মিহান ভাইয়ার বিয়ের কথা বলে না হয় এতদিন বাড়িতে ছিল। এখন কি করবে? রাহাত ফিরিয়ে নিতে চাইলে যাবে, নাকি আরো কয়টা দিন দেখবে? মা খালা জিজ্ঞেস করলে কি জবাব দিবে? সব মিলিয়ে মায়ার চিন্তা হচ্ছে প্রচণ্ড। দিয়া আর মিহানের হানিমুনের জন্য কোথাও যাওয়ার প্ল্যানিং করা দরকার। এসব ভাবতে ভাবতেই মোবাইল নিয়ে গুতাগুতি করছিল মায়া। এমন সময় টুং করে একটা মেসেজ এলো মায়ার মোবাইলে। আর একটু পরেই একটা ভয়েস রেকর্ড। মায়া মেসেজটা পড়েই থমকে গেল। মিসেস মায়া রাহাত মাহবুব চৌধুরী। কেমন আছেন? আমাকে চিনতে পারলেন ম্যাডাম? আমার সাজানো গোছানো প্ল্যানটায় জল ঢেলে আপনি রাহাত স্যারকে তো বিয়ে করলেন, কিন্তু ধরে রাখতে পারলেন কি? 1 বছর আগের কথা মনে আছে? তখন না হয় আমি উনার ড্রিঙ্কসে ওষুধ মিশিয়ে এনেছিলাম আর আপনিও সেটার খোঁজ বের করে আমাকে থাপ্পড় মেরে তাকে নিয়ে চলে গেলেন। তবু বেঁধে রাখতে পেরেছেন? আর এবার তো স্যার নিজেই মোটা টাকা দিয়ে কাউকে বেড পার্টনার করছেন। বিশ্বাস হলো না তো? বাঙালি নারী তো স্বামীকে তো ফেরেশতা মনে করে বিশ্বাস করেন। তাই অডিওটাও দিলাম, শুনে দেখবেন। আর ভালো থাকবেন ম্যাডাম। জুলির। মেসেজটা পড়ে মায়ার দম বন্ধ হয়ে আসার জোগাড়। কোনো মতে ঢোক গিলে অডিওটা প্লে করল। ফাইলের কাগজের খসখসানির পর কথাগুলো শুরু হল। লিজা, are you free tonight? I can pay you for the night. কত দিবেন? স্যার? Maybe 50K per night. ওকে, স্যার। কোথায় আসতে হবে মেসেজ করে দিবেন। চলে আসব। গা কাঁপানি দিতেই মায়ার হাত থেকে মোবাইলটা পড়ে গেল। মাও মোবাইলের পাশেই ফ্লোরে বসে পড়ল। চোখের পানিগুলো বাধা মানছে না। বছর খানেক আগেও রাহাতকে জুলির ফ্ল্যাটের বিছানায় অচেতন হয়ে পড়ে থাকতে দেখে এভাবেই দম বন্ধ আসছিল মায়ার। তবু সেদিন মায়া রাহাতকে বিশ্বাস করেছিল। ওর অচেতন মুখটা দেখেই মায়া বুঝতে পেরেছিল জুলিই কিছু করেছে যাতে মায়া রাহাতকে ভুল বুঝে। ড্রাইভার আর মায়া মিলে রাহাতকে সেদিন নিয়ে এসেছিল বাসায়। দিনটার কথা মনে হতেই মায়ার আরও কান্না পেল। নিজের হাত কামড়ে কান্নার শব্দগুলো আটকানোর চেষ্টা করছে মায়া। আজ রাহাতকে কি করে বিশ্বাস করবে? বিশ্বাসের জায়গাটা কি আজ আর অবশিষ্ট আছে? আর কে এই জুলির? রাহাতের অফিসের কেউ? ভাবতেই আবার কান্না এসে সব ঝাপসা করে দিল মায়ার। শরীরের চাহিদাটা কি এতই বেশি? ওদের ভালোবাসার চেয়েও?
আসলেই কি রাহাত নামের মানুষটাকে ভালোবেসে ভুল করেছে মায়া? ওর ভালোবাসাটা একটুও মানুষটাকে বদলাতে পারেনি? একটা মেয়ে তো সব মানতে পারে, কিন্তু প্রিয় মানুষটার ভাগ কখনোই কাউকে দিতে পারে না। আর প্রিয় মানুষটা যদি তার স্বামী হয় তবে তাকে নিজের করে পেতে একটা মেয়ে নিজের জীবনটাও দিয়ে দিতে পারে, তবে যে মানুষটা থাকবেই না তাকে কি করে কিসের লোভ দেখিয়ে আটকাবে মায়া? শরীরের ছি। এসব ভাবতে ভাবতে আর কাঁদতে কাঁদতেই কখন মায়া ঘুমিয়ে গেছে নিজেই টের পায়নি। ঘুম ছুটতেই টের পেল একজোড়া হাত মায়াকে ঝাপটে ধরে আছে। কোনো মতে নিজেকে সামলে নিয়ে মায়া রাহাতের মুখের দিকে তাকাল। রাহাত আঙুল দিয়ে মায়ার চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে দিল। মায়া, কি হয়েছে? হুম, নিচে শুয়েছিলে কেন? আমি তো ভয় পেয়ে গেছিলাম। শরীর খারাপ লাগছে পরি? আরে না, এমনি বসেছিলাম। কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। মায়াবতী, কি হয়েছে? চোখ মুখের এই অবস্থা কেন? কান্না করেছ কেন? এই হুম, কিছু না। পরি, বলো না কি হয়েছে? তুমি এই সন্ধ্যাবেলায় কি করে এলে? রাহাত মায়াকে বুকে টেনে নিল। কথা ঘুরাচ্ছে কেন মায়াবতীটা? বলো না। প্রজেক্টের কাজ বাকি আছে অনেকটা, আর কালকে মেইল করতে হবে এনআরপি ইন্ডাস্ট্রিতে। উনারা প্রজেক্টের কাজের কতটুকু হলো সেটা দেখতে চাইছে। ওহ, তো কাজ না করে এখানে কি? বাড়ি চলো না মায়াবতী। হুম, কি? অনেকদিন তো হলো। তোমার কোলে মাথা রেখে কাজ করব। তুমি আদর করে চুলে হাত বুলিয়ে দিবে। ঘুমিয়ে পড়লে বকা দিয়ে তুলে দিবে। রাগ করলে? আচ্ছা যাও, টেক ইউর টাইম। প্রজেক্টের ঝামেলা শেষ হবে কালই। তারপর আমিও দেখি আমার মায়াবতী আমার থেকে কি করে দূরে থাকে। তোমার অনেক কাজ বাকি, রাতে কমপ্লিট করে নিব। আজ রাতে বাড়ি যাব। কাজ কমপ্লিট হলেই কাল সোজা বউয়ের বুকে মুখ ডুবাতে চলে আসব। হুম। মায়াবতী, কি ভাবছ? হুম, কিছু না। আচ্ছা, রাহাত, লিজা কে? আরে, আমার কারেন্ট পিয়ে। ওহ, ওর কথা কেন? তোমার অনেক কাজ বাকি না? বাসায় যাও। বারে, তাড়িয়ে দিচ্ছ কেন? যাব তো। বউকে আদর দিয়ে করে নিই মন ভরে। হুম। রাহাত মায়াকে বুকে জড়িয়ে নিয়ে আলতো আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে দুষ্টুমি করতে লাগল। মায়ার মনটা খারাপ বুঝতে পারছে, তাই আরো বেশি করে দুষ্টুমি করছে রাহাত। মেয়েটার মন ভালো হচ্ছে না কেন কিছুই বুঝতে পারছে না। মায়াবতী, একটা গান শোনাও। তোমার মিষ্টি কণ্ঠে একটা গান শুনি, তাহলে মন দিয়ে কাজ করতে পারব। হুম। মায়া উঠে বসতেই রাহাত মায়ার কোলে মাথা রেখে মায়ার কোমর জড়িয়ে ধরে পেটে মুখ গুজল। মাও রাহাতের চুলে হাত বুলিয়ে হালকা গলায় গান ধরল। মায়ার গান শেষ হতেই রাহাত বিছানায় শুয়ে মায়াকে বুকে টেনে নিল। মায়াবতী, কি হয়েছে তোমার? কোথায়? তাহলে এভাবে কাছে ডাকছ কেন? আমি তো কাজটা করতেও যেতে পারবো না এখন তোমাকে রেখে। যাও তো। ঢং করো না। ঢং নাকি সেটা কাল এসেই বোঝাবো ম্যাডাম। আর কি হয়েছে সেই রহস্যের পর্দা কালই না হয় উদ্ঘাটন হবে। মায়া মুচকি একটু হাসল। মনে মনে ভাবল শুধু কালেরই অপেক্ষা রাহাত। নতুন একটা ভোর সব কিছুই বদলে দিবে কাল।
রাতে প্রজেক্টের কাজ শেষ করতে করতেই ঘুমিয়ে গেছে রাহাত। সকালে উঠতে উঠতেও দেরি হয়ে গেছে ওর। ঘুম ভাঙতেই ফ্রেশ হয়ে বাকি কাজটা কমপ্লিট করে মেইল করেই অফিসে ছুটল রাহাত। অফিস থেকে নাকি বাসার নাম্বারে কল করেছে লিজা, তাড়াতাড়ি যেতে বলেছে। রাহাত অনেকক্ষণ খুঁজেও নিজের মোবাইলটা পেল না। পরে মোবাইল ছাড়াই তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। অফিসে নিজের রুমে ঢুকতেই দিহান আর লিজাকে পেল রাহাত। স্যার, কি ব্যাপার লিজা, বাসায় কল করছিলে নাকি? স্যার, আপনার মোবাইলেও কম করে হলেও 100 বার কল করেছি, মোবাইলটা পাচ্ছি না। সম্ভবত মায়ার বাসায় ফেলে এসেছি কালকে। স্যার, ম্যাম কোথায়? কোথায় মানে? বাসায়। আর তোমাদের দুজনের কি হয়েছে? দিহান, কোনো সমস্যা হয়েছে? সরি স্যার। লিজা, তুমি স্যারের সাথে কথা বলো, আমি আসছি। আসছি স্যার। দিহান বেরিয়ে যাওয়ার পর রাহাত চেয়ারে বসে লিজার দিকে তাকল। হয়েছেটা কি বলবে লিজা প্লিজ? দিহানেরই বাকি হল। স্যার, গতকাল দুপুরে আপনি অফিস থেকে বেরিয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পর দিহান অফিসের সিসি ক্যামেরার ফুটেজ চেক করার সময় একটা লোককে আপনার রুমে ঢুকছে দেখতে পায়। ছুটে রুমে গিয়েও লোকটাকে ধরতে পারেনি। দিহান এসেছে টের পেয়েই একটুর জন্য পালিয়ে যায় লোকটা। কোনো ইম্পর্ট্যান্ট ফাইল বা তথ্য চুরি করল কিনা সেটা খুঁজতে লাগলাম আমরা দুজনে। তখন একটা মোবাইল পাই। সম্ভবত যে লোকটা এসেছিল তার মোবাইল। আর কিছু পাইনি। তবে মোবাইলটা থেকে একটা অডিও সেন্ড হয়েছে একটা নাম্বারে। কিসের অডিও? কি সব বলছো রে বাবা? কিছুই তো বুঝতে পারছি না। স্যার, অডিওটা ছিল আপনার আর আমার কথার। আপনি যে প্রতি রাতের জন্য 50,000 টাকা। কি বলছো কি লিজা? দিহান তখন অনেক আপসেট হলেও পরে ও আমাকে বিলিভ করেছে। ও নিজের ফ্রেন্ডের সোর্স ব্যবহার করে যে নাম্বারটায় মেসেজ করা হয়েছে সেটার খবর নিয়েছে। নাম্বারটা জুলির নামের একজনের। হোয়াট? জি স্যার। জুলির মেয়েটার নাম্বার ট্র্যাক করে জানা গেছে মেয়েটা একটা নাম্বারে অডিওটা আর একটা মেসেজ পাঠিয়েছে। ও শিট। লিজা, আমি মায়াকে কল করি। তুমি একটু কনফার্ম করো এই নাম্বারটাই কিনা? জি স্যার। অফিসের ফোনে মায়ার নাম্বারটা ডায়াল করতেই লিজা ইশারায় জানালো এই নাম্বারটাই ছিল। রাহাত কল করছে বারবার। ফোনটা বন্ধ আসছে প্রতিবারই। রাহাত কি করবে ভেবে পাচ্ছে না। আজই মায়াকে বাসায় নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কোথা থেকে কি হয়ে গেল? মেয়েটা কি ভাবছে কি করছে কিছুই মাথায় ঢুকছে না। কোনো মতে উঠে দাঁড়িয়ে মায়ার বাসায় যাওয়ার জন্য ছুটল রাহাত। স্যার, সরি লিজা। আমার জন্য তোমাদের সম্পর্কে কোনো ভুল বুঝাবুঝি হোক তা চাই না। প্লিজ পারলে আমাকে মাফ করে দিও। আর মায়াবতীটাও যেন আমাকে ক্ষমা করে দেয় সেটার জন্য একটু প্রে করো প্লিজ। যাওয়ার সময় দিহানকে আরেকবার সরি বলে ফুল স্পিডে গাড়ি ছুটিয়ে মাদের বাসার দিকে ছুটল রাহাত। পিছনে দিহানের হাত শক্ত করে ধরে লিজা রাহাতের ছুটে যাওয়ার দিকে ছলছলে চোখে তাকিয়ে আছে। দিহানও আলতো করে লিজার হাতটা চেপে ধরে আশ্বাস দিল, যেন বলছে যা হবে সব ভালোই হবে। মায়ার বাসার সামনে গাড়ি থামিয়েই টিপটিপে বুকে কলিং বেল বাজালো রাহাত। কি বলে মেয়েটার রাগ ভাঙাবে সেটা ভেবেই মাথা ঘুরছে রাহাতের। দরজা খোলার শব্দে মাথা তুলেই রহিমা খালাকে দেখতে পেল রাহাত। খালা? আরে জামাই বাবা, আপনি চইলা আইসেন? এই নেন আপনের ফোন। মায়া মায়ে দিয়া গেছে। দিয়ে গেছে মানে?
কোথায় গেছে? তারা সবাই তো গেরাম গেছে গিয়া। নতুন বউয়ের নাকি গেরাম দেখনের শখ লাগছে। কখন গেছে? আইজ্জা সকাল সকাল। কোথায় গেছে একটু বলুন না প্লিজ রহিমা খালা। আমি তো জানি না জামাই বাবাজি। প্লিজ প্লিজ প্লিজ। খালা আপনি আমার মায়ের বয়সী। হাত জোর করছি প্লিজ। আপনি এমন করতেছেন কেন বাবা? আমি সত্যই জানি না হেরা কই গেছে। রাহাত বাবা, হেরা চইলা আসবে তো। বেশি দিন থাকব না। রাহাত কোনো মতে টলতে টলতে গাড়িতে গিয়ে বসল। মায়াকে এবার সে কোথায় খুঁজবে? কার কাছে জানতে চাইবে তার মাটা কোথায় গেছে? নিজের মোবাইলটা হাতে নিতেই অনেকগুলো কল দেখল রাহাত। সবগুলোই লিজার। রাতে মেয়েটা আসলেই কয়েকশো কল করেছিল। আরেকটা মেসেজও শো করছে স্ক্রিনে। কাপা হাতে মেসেজটা ওপেন করল রাহাত। রাহাত, কেন করলে এমনটা? সব ভুলে তোমাকে তো আবার ভালোবাসতে শুরু করেছিলাম। তবুও কেন করলে এমনটা? একটা কথা বলো তো, আমাকে সত্যি ভালোবেসেছিলে তুমি? নাকি শুধুই শরীরের চাহিদাটাই? আর ভাবতে পারছি না। জানো, তোমাকে বিশ্বাস করতে মন চায় অনেক। বিশ্বাস করতেও পারি না। এত অবিশ্বাস নিয়ে কিভাবে তোমার সামনে থাকি বলো? অবিশ্বাস থেকেই তো ঘৃণা জন্মায়। কিন্তু তোমাকে ঘৃণা করে তো বেঁচে থাকা সম্ভব না আমার। তাই চলে গেলাম। এবার খুঁজতে এসো না প্লিজ। তুমি তোমার মতোই না হয় ভালো থাকো। শুধু আমার নামের সাথে তোমার নামটা না হয় এভাবে জড়িয়েই থাক আজীবন। প্লিজ। আর হ্যাঁ, পারলে নতুন করে জীবনটা শুরু করো। আমি অধিকার ফলাতে আসব না সত্যি। তোমার। মোবাইলটা পাশের সিটে ফেলে রাহাত সেখানেই কেঁদে ফেলল। মেয়েটা এবার ভুলই বুঝল রাহাতকে। অবশ্য তার অপরাধগুলোর শাস্তি তো তাকে পেতে হবেই। আর মেয়েটাকে বিশ্বাস করতে বলবেই বা সে কোনো মুখে? রাগে, দুঃখে নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে রাহাতের। নিজের মাথাটা স্টিয়ারিংয়ের উপরে বার কয়েক আঘাত করল রাহাত। এবারে সে তার মায়াবতীকে হারিয়ে ফেলেছে, চিরজীবনের মতোই হারিয়ে ফেলেছে। এবার সে কি নিয়ে বাঁচবে? ক্লান্ত হয়ে স্টিয়ারিংয়ের উপরে মাথা রেখে বসে আছে রাহাত। এই সময় রাহাতের মোবাইলটা শব্দ করে বেজে উঠল। হাতে নিতেই দিহানের নামটা ভেসে উঠল। মোবাইল হাতে নিয়ে রাহাত ভাবতে বসল দিহানকে কি বলবে। ভাবতে ভাবতেই চোখ দিয়ে টুপটুপ করে পানি ঝরছে রাহাতের। দিহান কলের পরে কল করেই যাচ্ছে। তাই রাহাত কোনো মতে নিজেকে সামলে নিয়ে কলটা রিসিভ করে মোবাইলটা কানে ধরল। স্যার? সরি স্যার। তখন ওভাবে আপনাকে ইগনোর করে চলে এলাম। সরি। ইটস ওকে ভাই। পারলে মাফ করে দিও। স্যার। ম্যাম কি এখনো খুব রেগে আছে? আমি কথা বলে দেখব। মায়াবতীটা আর নেই রে দিহান। নেই মানে? ম্যাম। ম্যাম কোথায় স্যার? জানি না আমি। কিচ্ছু জানি না। স্যার? উনার ফ্যামিলি কিছু বলছে না? আপনি একটু সরি বলে দেখুন না। ওরা কেউ নেই দিহান। স্যার কি বলছেন? গতকাল সন্ধ্যায় ও না ম্যামের বাসায় গেলেন? আজ সকালেই কি করে? জানি না কিছু। ওরা কোথায় কোনো গ্রামে চলে গেছে। বুঝতে পারছি না। আজ সকালেই? হুম। ম্যামের ভাবি মানে নতুন বউ সহ? হ্যাঁ দিহান। সবাই সবাই। সবাই চলে গেছে। স্যার?
আপনি একটু রিল্যাক্স করুন। মানে কি দিহান? আমি মায়াবতীকে খুঁজে পাচ্ছি না এদিকে, আর তুমি আমাকে বলছো রিল্যাক্স করতে? স্যার, বি কুল প্লিজ। আমার মনে হয় আমি জানি ম্যামরা কোথায় গেছে। জানো? জানো মানে? কোথায়? কোথায় গেছে আমার মায়া? স্যার, সবাই মিলে গেছে, ইভেন নতুন ভাবিকে নিয়েও। মেবি ম্যামের ভাই ভাবির জন্য হানিমুন প্ল্যানিং করেছে। বাট সেটা কোথায় জানবো কি করে? স্যার, সবাই মিলে গেছে। আমার ধারণা ম্যামদের গ্রামের বাড়িতে। আর ইউ ক্রেজি? মিহান ভাইয়ার হানিমুনের জন্য ওদের গ্রামে কেন যাবে? দুনিয়াতে যাওয়ার জায়গার কি অভাব আছে দিহান? স্যার, ম্যামের ভাবির ব্যাপারেও খোঁজ খবর নিয়েছি। দিয়া ম্যাডামও অনেক ভালো একটা মেয়ে। সবার সাথে মিলে মিশে থাকতে চায়। আর ছোটবেলা থেকেই নাকি শহরে মানুষ। গ্রামে যাওয়ার ভীষণ শখ ছিল উনার। দিহান, স্যার প্লিজ, এক শেষ চেষ্টা করে দেখুন না। হতে পারে মিহান স্যার আর দিয়া ম্যাম হানিমুনে বাইরে কোথাও গেছে। কিন্তু মায়া ম্যাম আর উনার মা তো গ্রামের বাড়িতে যেতেই পারে। পারে না? সেটাও ঠিক বলেছ। কিন্তু ওর গ্রামের বাড়ির ঠিকানা কোথায় পাবো আমি? হা হা হা। দিহান, ইয়ার কি হচ্ছে? আমি টেনশনে মরছি আর তুমি হাসছ? সরি স্যার। আপনি ম্যাডামের টেনশনে সব ভুলে যাচ্ছেন কেন স্যার? আমি যদি আপনাকে ম্যামের বাসার ঠিকানা জোগাড় করে দিতে পারি তাহলে এখন ম্যামের গ্রামের বাড়ির ঠিকানাটাও জোগাড় করে দিতে পারব। সত্যি? সত্যি দিহান? জি স্যার। প্লিজ প্লিজ। মায়া কোথায় আছে একটু অ্যাড্রেসটা সেন্ড করো আমাকে প্লিজ। জি স্যার। স্যার তবে একটা শর্ত আছে। কি চাই তোমার বলো শুধু। আমার সবকিছু দিয়ে হলেও মায়া কোথায় জানতে চাই। ওকে যে আমার চাই রে ভাই। স্যার, এসব কিছু না। লিজা আর আমার বিয়েটা আগামী মাসে হবে। আমাদের বিয়েতে অবশ্যই ম্যামকে নিয়ে আসবেন। প্রমিস করুন। অফকোর্স ইয়ার। তোমরা দুজন না থাকলে। রাহাত কথাটা শেষ করতে পারল না, গলাটা বন্ধ হয়ে আসছে ওর। এই দুটো মানুষকে সে কি বলে ধন্যবাদ জানাবে? লিজা আর দিহানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার মতো ভাষা যে রাহাতের নেই। স্যার, ম্যামের অ্যাড্রেস পাঠিয়ে দিয়েছি। ইনবক্স চেক করুন। থ্যাংক ইউ দিহান। স্যার, আর প্রজেক্টের কাজটা শুরু করে দিও। আমার না থাকলেও চলবে। লিজা আর তুমি মিলে দেখো। আর কিছু সমস্যা হলে জানিও আমাকে। ওকে স্যার। শুভকামনা। আশা করি ম্যামের রাগ ভাঙিয়ে একেবারে ফিরিয়ে নিয়ে আসবেন। ইয়াপ। কলটা কেটে মেসেজ চেক করতেই গ্রামের ঠিকানাটা পেল রাহাত। বুকের ভিতরটা টিপটিপ করছে। মেয়েটা এই ঠিকানায় আছে কিনা কে জানে। তবে নিজের সমস্ত কুচিন্তা মন থেকে বের করে ফেলে দিয়ে রাহাত ভাবার চেষ্টা করছে এই ঠিকানায় গেলেই সে তার মায়াবতীটাকে পাবে আবার। হাতের ঘড়িতে দেখল প্রায় 12টা বাজতে চলেছে। গাড়িটা স্টার্ট দিবে এমন সময় খেয়াল করল সামনেই একটা শাড়ির দোকান। দেখেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে রাহাতের। কিছু কেনাকাটা করা যাক শ্বশুরবাড়ির জন্য। ঘুরে ঘুরে বেশ অনেকগুলো দোকান খুঁজে একেবারে গাড়ি ভর্তি করে কেনাকাটা করে গাড়িতে এসে বসল। নিজেও ফরমাল ছেড়ে একটা জিন্স আর টি শার্ট পরে নিয়ে রাহাত যখন গাড়ি চালানোয় মন দিয়েছে তখন 4টার কাছাকাছি বাজে। লুকিং গ্লাসে পিছনের সিটে চোখ পড়তেই হেসে ফেলল রাহাত। পুরো গাড়িটা অনেকগুলো বক্সে ভরে গেছে। মোবাইলের নেভিগেশনের দেয়া ডিরেকশনে গাড়ি চালাতে চালাতে ভাবছে রাহাত।
আমার থেকে দূরে পালিয়ে কোথায় যাবে মায়াবতী? যেখানেই পালাবে পিছু পিছু সেখানেই গিয়ে হাজির হব। যত দূরে যেতে চাইবে ততই শক্ত করে আঁকড়ে ধরব পড়ি। রাগ করে পালাতে চাইলে ভালোবাসা দিয়ে পূর্ণ করে সে রাগ ভাঙাব। তবু তোমার থেকে 1 সেকেন্ডও দূরে থাকতে পারব না আর। বেশ স্পিডেই গাড়ি ছুটিয়ে সিলেট পৌঁছেছে রাহাত। নেভিগেশনে চন্দ্রগ্রাম নামে প্রত্যন্ত এই গ্রামটা খুঁজে পেতে বেশ ভালোই বেগ পেতে হয়েছে রাহাতকে। আর একেবারে আদিম যুগের গ্রাম বলা চলে। একবিংশ শতাব্দীর বাংলাদেশে যেখানে প্রায় সবটাতেই নগরায়নের ছোঁয়া লেগেছে, সেখানে কেমন করে যেন এই ছোট্ট গ্রামটা বাদ পড়ে গেছে। সিলেটের যত ভিতরের দিকে যাচ্ছে ততই নেটওয়ার্ক খারাপ হচ্ছে। তাই সিলেট পর্যন্ত ঠিকঠাকভাবে পৌঁছলেও চন্দ্রগ্রাম খুঁজে বের করতে রাহাতকে বেশ খানিকটা নাকানি চুবানি খেতে হল। গ্রামের সীমানায় পৌঁছে তো আরও যাচ্ছে তাই অবস্থা। সময়টা সম্ভবত রাত 10টার একটু বেশিই হবে, কিন্তু গ্রামের কোনো ঘর থেকে আলোর ছিটেফোঁটাও দেখতে পাচ্ছে না রাহাত। তার উপরে এত সরু রাস্তা। গাড়ি সামনে নিতে প্রায় গাছগাছালির উপরে তুলে দিচ্ছে টাইপের অনুভূতি হচ্ছে রাহাতের। তবে কেন যেন এই শহর থেকে এত দূরের প্রত্যন্ত এলাকার অচেনা গ্রামটাতে এসেও রাহাতের বেশ লাগছে। এত খুশির কারণটা রাহাত নিজেও ধরতে পারছে না। মাথায় 1 টন পরিমাণের কনফিউশন নিয়েই সামনের দিকে এগিয়ে যাচ্ছিল রাহাত। বেশ অনেকটা রাস্তা আগেই এক মুদি দোকানিদের কাছে মাদের বাড়ির হালকার উপরে ঝাপসা একটা নকশা পেয়েছিল। সেটা মাথায় রেখেই সামনে এগুচ্ছিল রাহাত। চারদিক শূন্যতায় খা খা করছে, অথচ ছোটখাটো দোকানপাটগুলো ঠিকই এত রাতেও খোলা। ভাবা যায়। রাহাত যে ঠিক কতটা অবাক হয়েছে তা বলার মতো না। তার চাইতেও বেশি অবাক হয়েছিল যখন মায়া আর মিহানের নাম বলতেই দোকানি বলেছিল, হেডমাস্টার সাহেবের বাড়িতে যাইবেন? মায়ার বাবা মারা যাওয়ার আগ পর্যন্ত এলাকার একমাত্র স্কুলটার প্রধান শিক্ষক ছিলেন। এই তথ্যটাও রাহাতের জানা ছিল না। আচ্ছা, মায়ার সম্পর্কে আর কি কি জানা নেই তার? মাদের হোমটাউন সিলেট। এটা দিহানের পাঠানো অ্যাড্রেসটা দেখার আগে ভুলেও কল্পনা করতে পারেনি রাহাত। নিজের ভালোবাসাতেই এখন খানিকটা সন্দেহ হচ্ছে রাহাতের। আবার এটাও মনে হচ্ছে ওর কাছ থেকে চলে গিয়ে আসলেই হয়তো মায়া ভালোই করেছে। দীর্ঘশ্বাস ফেলে সামনের দিকে তাকাতেই দোকানিদের ডিরেকশন দেয়া মসজিদটা দেখতে পেল রাহাত। এটাও এই গ্রামের একমাত্র মসজিদ কিনা কে জানে। তবে মসজিদ পার করে বাম পাশে ঘুরিয়ে কিছুটা যেতেই একটা ছোটখাটো গেট মতো দেখতে পেল রাহাত। গাড়িটা সেখানে পার্কিং করেই বাড়ির ভিতরে ঢুকে জাস্ট হা হয়ে গেল রাহাত। মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোয় বেশ পুরানো একটা টিনের ঘর। কখনো হয়তো যত্ন করেই বানানো হয়েছিল ঘরটা। তবে অনেক দিনের অযত্নে অব্যবহারে টিনে মরিচা পড়েই হয়তো রাতের আধারিতে কালচে দেখাচ্ছে বাড়িটাকে। কী কারণে কে জানে রাহাতের গাটা একটু শিউরে উঠল, কোনো মতে কাপা কাপা পায়ে দরজায় গিয়ে কড়া নাড়ল রাহাত। মুদি দোকানি আরও একটা কাজের খবর দিয়েছে রাহাতকে। আর সেটা হলো মায়ারা পুরো পরিবার নতুন বউ সহ আজ দুপুরেই বাড়ি এসেছে। ভাবতে ভাবতেই খুট করে দরজাটা শব্দ করে একটু ফাঁক হল। দরজাটা খুলে দিতেই রাহাত দেখল মিহান প্রায় হা করে রাহাতের দিকে তাকিয়ে আছে। আরে রাহাত ভাই, আপনি এত রাতে? আসলেই ভাই দেরি হয়ে গেছে অনেকটাই। আসুন আসুন, ভেতরে আসুন। জি। মায়া ছাড়া বাকি সবাই ছোট জায়গাটায় জড়ো হয়েছে। ডাইনিং কাম ড্রয়িং রুমের মতো করে সাজানো জায়গাটা। সবার সাথে চেয়ারে বসে পড়ল রাহাত। রাহাত, বাবা।
তোমার নাকি অফিসে জরুরি কাজ আছে তাই আসনি? না মা, কাজ ছিল। আসলে কাজটা দুপুরের মধ্যে শেষ হবে আমি জানতাম না। আর আমি আসবো মায়া বলে নিয়ে আপনাদেরকে? কই না তো। এই মেয়েটা কাজের কথাগুলোই বলে না। বসো বাবা, খেতে দিই। মুখটা কেমন শুকিয়ে গেছে। মিহান রাহাতের সাথে একটু যা বাবা। ছেলেটা একটু ফ্রেশ হয়ে নিক। হাত মুখ ধুতে গিয়ে আরেকবার অবাক হতে হলো রাহাতকে। বাড়ির ভিতরে ওয়াশরুমের কোনো ব্যবস্থা নেই। হাত মুখ ধুতে হলো পুকুর ঘাটে গিয়ে। শান বাঁধানো ঘাট যদিও পুকুর পারে। আর বেশ খানিকটা দূরেই একটা টিনের ছাউনি নিয়ে টয়লেট। ফ্রেশ হয়ে এসে এতক্ষণে রাহাতের খেয়াল হলো সকাল থেকেই সে যে না খেয়ে আছে ব্যাপারটা টেরি পায়নি। রাস্তায় 1 কাপ চা খেয়েছে শুধু। টেবিলে ভাত আর মাছ তরকারি দেখে এতক্ষণে খিদেটা যেন মাথা চাড়া দিয়ে উঠেছে। তাড়াতাড়ি খাওয়া শুরু করল রাহাত। বাবা কিছু মনে করো না। তুমি আসবে জানলে ভালো মন্দ কিছু রাঁধতাম। আরে না না মা, সমস্যা নেই। আপনার হাতের সব রান্নাই আমার জন্য অনেক স্পেশাল। মেয়েটা যদি একবারও বলতো। মায়া কোথায় মা? এতক্ষণে দিয়া মুখ খুলল। বেশ অনেকক্ষণ ধরেই রাহাতকে দেখে জাস্ট অবাক হয়ে চুপ করে ছিল দিয়া। এত রাতে উনি আসবেন সেটা দিয়ারও কল্পনার বাইরে ছিল। হি হি, ভাইয়া মায়া আপু তো ঘুমিয়ে গেছে সেই কখন। আমি তো আপনি এসেছেন দেখে ডেকে এলাম। আপু টেরও পায়নি। রাহাত হালকা হেসে খাওয়ায় মন দিল। মনে হলো এই মাত্র যেন ওর বুকের উপর থেকে কেউ 1 টন ওজনের একটা পাথর নামিয়ে নিয়েছে। খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে মুছে একটু গল্প করল রাহাত সবার সাথে। এতটা জার্নি করে এসেছে তাই বেশিক্ষণ বসে থাকল না। মিহান মায়ার রুমটা দেখিয়ে দিল, সেদিকেই গিয়ে রুমে ঢুকল রাহাত। কাঠের ডাবল পার্টের একটা দরজা আছে, সেটা ভালো করে বন্ধ করে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে মায়াকে দেখতে পেল রাহাত। খাটের একপাশে গুটিসুটি মেরে ঘুমাচ্ছে মেয়েটা। গায়ে পাতলা একটা কাঁথা জড়ানো। গায়ের টি-শার্টটা খুলে মায়ার পাশের খালি বালিশটায় শুয়ে পড়ল রাহাত। মোবাইলের ফ্ল্যাশলাইট বন্ধ করে মায়ার দিকে এগিয়ে এসে কাঁথার মধ্যেই ঢুকে বুকে জড়িয়ে নিল। সারাদিনের এত থকল পার করে এখন রাহাতের শান্তি লাগছে মায়াকে বুকে জড়িয়ে ধরতে পেরে। অন্ধকার হাতিয়ে মায়ার কপালে আলতো করে একটা চুমো খেয়ে শক্ত করে বুকে চেপে ধরল মায়াকে। মাও ঘুমের ঘোরে রাহাতের বুকের ভিতরে ঢুকে এলো। রাহাত হেসে মায়ার চুলে হাত বুলাল। ঘুম ভাঙলে মায়াবতীটার আমাকে দেখে কি রিয়াকশন হবে ভীষণ দেখতে ইচ্ছে করছে। কিন্তু এত টায়ার্ড লাগছে চোখও খুলে রাখতে পারছি না। উফ অফ, এই মিষ্টি মায়াপরীটাকে বুকে নিলেই শান্তিতে চোখ জুড়িয়ে আসে কেন এত? এই মায়াবতী, কাল থেকে একটা নতুন সূচনা করতে চাই তোমাকে নিয়ে। পারমিশন দিবে আমার মায়াবতীটা? কথাটা বলে নিজেই হেসে ফেলল রাহাত। পাগলিটা তো ঘুমে কাদা হয়ে গেছে একেবারে। সকালে কি করবে কে জানে। রাহাত আলতো করে মায়ার কপালে আরেকবার ঠোঁট ছুঁয়ে চোখ বুঝল। আর তার চোখ জুড়ে নেমে এলো রাজ্যের ঘুম। চলবে।